আশা করি সবাই ভালো আছেন। গতকাল 5 তারিখে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম। ওইটা ওই ভেনেজুয়েলার উপরে। ওইটা ছিল প্রথম পর্ব। আজকে তার দ্বিতীয় পর্ব, এবং দ্বিতীয় পর্ব এখানেই শেষ করব। দ্বিতীয় পর্বে আলাপের বিষয় হচ্ছে ওই ডেল্টা, আমেরিকার ডেল্টা ফোর্স। এই ডেল্টা ফোর্সের কাজটা কি, পৃথিবীব্যাপী এরা কি কাজ করে। তবে আমরা তাদের দেশের ব্যাপারে এটা, সেই জন্য তাদের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত হবে না। কিন্তু ডেল্টা ফোর্সের যে বহির্বিশ্বে তাদের যে কাজটা আমরা দেখি, বা যেটা মূর্ত অবস্থা, সেটির উপরে আলাপ করা যেতে পারে। আমরা ডেল্টা ফোর্স হিসেবে বেশ কতগুলো তথ্যপত্র হাতে নেই। তবে আমরা ডেল্টা ফোর্সের কার্যকলাপ লিবিয়ায় দেখেছি, গাদ্দাফি হত্যা, ওই ইরাকে দেখেছি, এই আরও অনেকটা দেশে। আমাদের দেশেও ডেল্টা ফোর্স ওরকম না হলেও ডেল্টা ফোর্সের কার্যকলাপটা, অর্থাৎ হাসিনাকে সরিয়ে দেওয়া, তাকে প্রাণে মারার প্ল্যান ছিল অবশ্য, কিন্তু সেটা সম্ভব হয় নাই হাসিনাকে সরানো। এখন সাম্রাজ্যবাদীদের এই ডেল্টা ফোর্সটা কেন? এটার কার্যকলাপে আমরা বলতে পারি এটা সাম্রাজ্যবাদ পুঁজিবাদ রক্ষার জন্য, তাদের আত্মরক্ষার জন্য এটা একটা দস্যু বৃত্তি ছাড়া আর কি বলা যায়। ঘুমন্ত অবস্থায় একটা দেশে আক্রমণ করে তাদের দেশের নেতাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, এটা কোন সভ্য যুগে ছিল? নজিরবিহীন। কিন্তু তারা এটা করে যাচ্ছে এবং হাতে তাড়ি দিচ্ছে। এবং ডেল্টা ফোর্সের যে কার্যকলাপটা সফল হলো, সেটা ভিডিও দেখতেছিল ট্রাম্প। এবং আমি মিডিয়ায় দেখেছি ট্রাম্পের হাসিটা, বলল আমাদের অপারেশন সফল হয়েছে। এই তো বললাম আমেরিকার ডেল্টা ফোর্স। অনুরূপভাবে পৃথিবীর নানান জায়গা থাকতে পারে, জানা নাই। যেটা জানি সেটা বলছি। আসেন বাংলাদেশের সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, তারপরে আনসার বাহিনী আছে। বিভিন্ন বাহিনী থাকা সত্ত্বেও বাংলাদেশে র্যাব সৃষ্টি হয়েছিল। র্যাব, তারপরে রক্ষী বাহিনী, তারপরে কোবরা, বিভিন্ন নামে যে বাহিনীগুলা এদেশে দাঁড় করিয়েছিল, এবং জনগণের ট্যাক্সের টাকা, করের টাকা দিয়ে এদেরকে স্যালারি দেওয়া হতো। রক্ষী বাহিনীর কাজটা কি ছিল, কোবরার কাজটা ছিল কি, এসব আমাদেরকে আজকে ভাবিয়ে তুলছে। রক্ষী বাহিনী কেন? এখন আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পারি এটা স্বৈরাচার, সে নিজের টিকে থাকার জন্য। আর ডেল্টা ফোর্স, তারপরে কোবরা, রক্ষী বাহিনী, তারপরে জিয়াউর রহমানের সময় ছিল ক্লিন হার্ট ব্যবস্থা। আবার ইউনূস সাহেবের সময় আমরা দেখেছি ডেভিল। এইগুলা কেন দরকার?
আর এগুলোর কাজই বা কি ছিল? সেনাবাহিনী, পুলিশ, আনসার থাকার পরেও এই বাহিনীগুলো কেন? তবে লোকে বলা বলি করে স্বৈরাচার সে ক্ষমতায় টিকে থাকার জন্য তার এই সমস্ত বাহিনীকে ব্যবহার করত। রক্ষী বাহিনীর সময় আমরা যেটা লক্ষ্য করছি, একটা বরিশালের গৌর নদী এলাকায় 18 বছর বয়স্ক যারে দেখো তাকে মারো, এটা একটা প্রোগ্রাম ছিল সে সময়। আমি কোনো দলের নাম, কোনো ব্যক্তির নাম এখানে উল্লেখ করব না। এই মুহূর্তে যাদের বয়স 40 থেকে 60 এরা এটা জানেন। 30 থেকে যাদের 60 বছর বয়স তারা এটা জানেন। এই বাহিনীগুলো জনগণের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, দেশের উন্নয়ন এই বাহিনীর দ্বারা কি হতো? এই বাহিনীর কোন কাজে লাগতো? বাহিনীগুলা আমরা দেখে আসছি, এগুলা ওই যে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন দমন করবার জন্য জল কামান ব্যবহার, তারপরে নানান ধরনের অত্যাচার করা হতো। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন দমন, কৃষকদের আন্দোলন দমন, শিক্ষকদের আন্দোলন দমন, ছাত্রদের আন্দোলন দমন, বিভিন্ন প্রকারের আন্দোলন দমনে এই সমস্ত বাহিনীকে ব্যবহার হতো। সেখানে সেনাবাহিনী বেশি নিয়োগ করা হতো না। পুলিশ আর এই সমস্ত বাহিনী, রক্ষী বাহিনী, জিয়াউর রহমানের ডেল্টা ফোর্স, তারপরে ইউনূস সাহেবের ডেভিল হার্ট, এইসব কার্যকলাপ দেশের অগ্রগতি কি এনেছে? আমরা দেখতে পাচ্ছি এইসব বাহিনী দিয়ে সরকার টিকে থাকার ফন্দি ফিকির করত। এবং আমাদের দেশের একটা নিয়ম আছে, শুধু আমাদের দেশেই নয়, ক্ষমতায় কেউ একবার গেলে ওখান থেকে আর নামতে চায় না। এর ইতিহাসটা নাই, শুধু একবার বোধহয় হাসিনা ক্ষমতা হস্তান্তর করেছিল। তাছাড়া ওই এরশাদকেও 22 দিয়ে 4 দিয়ে ফেলতে হয়েছিল, জিয়াউর রহমানকেও 22 দিয়ে 4 দিয়ে ফেলতে হয়েছিল। এবং গদির থেকে সবাইকে সরাতে যেয়ে আমাদের বাম্বু ব্যবহার করতে হয়। এই বাম্বু ছাড়া কাউকে সরানো যায় না, গণতান্ত্রিক উপায়ে কাউকে সরানো যায় না। আজকে যে অবস্থাটা বিদ্যমান, এটাকেও সরাবার জন্য বাম্বু ব্যবহার করার জন্য বিভিন্ন লোক ভাবতেছে। এত সব কার্যকলাপ দেখে বলতে হয় অস্ত্র দুনিয়া চালায়। আজকের যুগে অস্ত্রই মুখ্য, সামর বিভাগ বা অস্ত্রই দুনিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। অস্ত্র দুনিয়াকে চালায়, মানুষ দুনিয়াকে চালায় না। মেধা বুদ্ধি দ্বারা দুনিয়া চলছে না, দুনিয়া চলছে বন্দুকের নল দিয়ে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দর্শনে মানুষ হলো ব্যবসার ফল। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দর্শনে দেশ, মানুষ হলো ব্যবসার ফল। অপরদিকে সাম্যবাদ সমাজতন্ত্র দর্শনে মানুষ হলো মানুষের ফল। সমাজতন্ত্র সাম্যবাদের দর্শনে মানুষ হলো মানুষের ফল। এমন কিছু কথা ছিল, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এমন কিছু বাক্য আছে, কথা আছে, মনীষী ব্যক্তি যাদের কাছ থেকে আমরা শুনেছি। কথা বলুন আসলে। এমন কিছু কথা বা বাক্য আছে যেই বাক্যগুলা ধ্বংস করার মতো কোনো অস্ত্র আবিষ্কার হয় নাই।
এই বাক্য, এই কথা ধ্বংস করার মতো কোনো অস্ত্র আবিষ্কার হয় নাই। অস্ত্র দিয়ে বহুত কিছু করা যায়। পাহাড় ধসিয়ে দেওয়া যায়, সাগর বন্ধ করে দেওয়া যায়, মানে মহা হিমালয় পর্যন্ত অস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া যায়। কিছু বাক্য আছে, কিছু কথা আছে, এইটা ধ্বংস করার মতো কোনো অস্ত্র আবিষ্কার হয় নাই, হবেও না। আসেন, কিছু চঞ্চলমতি অস্থির নেতা, সাথে কিছু বয়স্ক নেতাও আছে। এই মুহূর্তে এই সমস্ত চঞ্চলমতি সাথে কিছু বয়স্ক নেতাও আছে, যারা সকাল বিকাল ভোল্ট পাল্টায়, সকাল বিকাল কথা পরিবর্তন করে, সকাল বিকাল দল পরিবর্তন করে, সব কিছু নেতা হওয়ার জন্য। একসময় এদেশের কিছু লোক ম্যাডাম জননেত্রী ওই খালেদার গায়ে থুতু মারতো, তাকে বিশ্বাসঘাতক বলতো। যারা বলতো তারাই এখন তার পায়ের ধুলা নিচ্ছে। একসময় এদেশের কিছু লোক ছিল, তারা ভালো লোক, বিভিন্ন দল দেখ করে এসছে, তারা হাসিনাকে মুহু গালি দিত এবং সকালে বলতো দুশ্মন হাসিনা, বিশ্বাসঘাতক, বিকেলে হাসিনাকে বলে মা জননী। আমি হাসিনাকে আমার মায়ের প্রতিচ্ছবি হিসেবে দেখি। এই একই ব্যক্তি সকাল বিকাল কথা পাল্টাচ্ছে। এগুলো কেন সম্ভব হচ্ছে? এবং এরাই বর্তমানে কিন্তু ওই সামনে ইলেকশনে এমপি হবে, মন্ত্রী হবে। তাদের মুহূর্তের কার্যকলাপগুলা জনগণ লক্ষ্য করবেন। সকালে বিশ্বাসঘাতক বলা, বিকেলে মা জননী বলা। এখন এইসব কথাবার্তা দেখে আমাদের ভাবতে হচ্ছে কি, আমরা বাঙালি প্রায় 20 কোটি মানুষ, একটা জাতি। আমরা স্বাধীন হলাম, স্বাধীনতা পেলাম, মনে হয় স্বাধীনতার মর্ম আমাদের বুঝতে কিছু সমস্যা হচ্ছে। স্বাধীনতা কেন জানি আমাদের দরকার নাই বা প্রয়োজন নাই। যার উদাহরণ, যে সিরাজউদ্দৌলাকে শুধু ক্ষমতার লোভে মীর জাফর, তার ছেলে মিরান, তার খালা ঘসিটি বেগম, আরও কতিপয় জগৎ শেঠ, তারা শুধু নবাবি পাওয়ার জন্য সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। বিনিময়ে আমরা পেলাম কি, ইংরেজদেরকে পেলাম, ব্রিটিশকে পেলাম। 200 বছর দেশ চালালো, এতে কোনো লজ্জা নেই। কিন্তু স্বাধীনতা দরকার নাই। বিদেশি শক্তির পায়ের ধুলা চাটাক, বিদেশি শক্তির পায়ের ধুলা কপালে লাগানো, এটাই যেন এরা তাদের পদ, তাদের ব্যক্তিগত স্বার্থের কাছে এগুলো যেন কিছুই না। এই যে ক্যারেক্টারটা, এই যে চরিত্রটা, কেন আমি বিভিন্ন সময় এগুলো আলাপ করে আসছি। স্বাধীনতা যেন আমাদের দরকার হয় না। আমাদের বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে 71-এ আমরা স্বাধীন হই। স্বাধীনতার পরে এ পর্যন্ত দেশটার উপরে কত ধরনের বিদেশি আচর এবং বিদেশিরা মূলা দেখিয়ে আমাদেরকে তাদের পায়ে কদম বুচি দেওয়া হচ্ছে, তাদের কথা শুনতেছে। এরা ছাত্র যুবক, বালক বালিকা সবাই মিলে ঝিলে কেন যেন স্বাধীনতাটা এদের পছন্দ হচ্ছে না, স্বাধীন হতে চায় না। স্বাধীন যেন এদের কষ্টদায়ক বিষয়। পরাধীনের গোলাম খাটা,
ইংরেজদের ওই যে এক্সেলেন্সি, ইংরেজদের পায়ে, ইংরেজদের চেয়ারে বসা থাকতো। তখন আমি কিছু ছবি দেখেছি, ভারতবর্ষের লর্ডরা চেয়ারে বসে থাকতো, আমাদের দেশের অমিচাঁদ জগৎ সেটা চেয়ারের পায়ের সামনে বসা থাকতো। আজকে আমেরিকার দালালরা ক্ষমতায় বসা আছে, আর যে দেশে কিছু চঞ্চলমতি নেতা ওই চেয়ারের সামনে নিচে হাসেম গড়া দিয়া বসে আছে, এটি তাদের আনন্দ। এবং একই ব্যক্তি সকালে বিকালে গত মাসে যা বলে এই মাসে সে পাল্টিয়ে ফেলে। আওয়ামী লীগের ভিতর থেকে বিশিষ্ট এক নেতা, তাকে যদি আওয়ামী লীগের সেক্রেটারি করা হতো সে ওখান থেকে আসতো না। সে এখন নিজে দল করে, সেই দলও বাদ দিয়া এখন বিএনপির হয়ে এমপি হওয়ার চেষ্টা করতেছে। এরকম সর্বাত্মক আমরা যেটা দেখছি সেটা এমপি হওয়া। এমপি কে কতটুক হবেন, সবাইকে কিন্তু সাম্রাজ্যবাদ মূলা দেখিয়ে নাচাচ্ছে আর আমরা নাচতেছি। একসময় শিল্প বিপ্লব ছিল না, পুঁজিবাদ ছিল না, সাম্রাজ্যবাদ ছিল না। এসব ব্যবস্থায় এলো কিভাবে? এসব ব্যবস্থা কে এনেছে? শিল্প বিপ্লব কে এনেছে? সাম্রাজ্যবাদ পুঁজিবাদ কে এনেছে? কে এটা আবিষ্কার করেছে? এগুলা বস্তুবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদ বা বিবর্তনের মাধ্যমে মানব জাতির সুখে থাকার জন্য প্রচেষ্টা চালিয়েছে। প্রচেষ্টায় এইসব ব্যবস্থা এসে গেছে। যখন দেখছি এই সমস্ত ব্যবস্থায় সুখ হয় না, কষ্টদায়ক হয়, এই ব্যবস্থাটা এই যারাই এনেছে তারাই আবার ধ্বংস করেছে। কাজী বর্তমান যে ডেল্টা ফোর্স বলেন, আমেরিকার শক্তিশালী দেশ বলেন, রাশিয়া, চীন, ইরানের হম্বিতম্বি দেখেন, আর সবাই সাম্রাজ্যবাদ। শুধু সাম্রাজ্যবাদের ভিতরে ভাগ বাটোয়ারা হচ্ছে না বিধায় এই সাম্রাজ্যবাদীদের ভিতরে একে অপরের উপরে গালি ছুটছে, একে অপরের উপরে যুদ্ধের হুমকি দিচ্ছে। তাদের ভিতরে মিনিমাইজ হবে, এগুলো আর থাকবে না, সহজ হয়ে আসবে। কিন্তু পুঁজিবাদের যে অসম তথ্য, অসম যে বিষয়টা আছে, এই পুঁজিবাদের অসমটা কখনো মানব জাতির ভিতরে স্থির করে ব্যবস্থা আনতে পারবে না। কিছুদিন পর পর আবার দ্বন্দ্ব, কিছুদিন পরে পরে আবার দুনিয়া দখল, বাজার দখল, হাট দখল। এটা অসম বাণিজ্যের একটা ক্যারেক্টার, পুঁজিবাদের এটা একটা ক্যারেক্টার। কাজে সাম্রাজ্যবাদ ছিল না, এসছে। পুঁজিবাদ ছিল না, এসছে। আমরা কি কেউ ভেবেছি অতীতে যে পৃথিবীতে একটা পুঁজিবাদ আসবে, পৃথিবীতে একটা সাম্রাজ্যবাদ আসবে? আমরা কল্পনাও করি নাই, কোনোদিন ভাবিনি। তাই আমি বলবো এগুলো যে চলে যাবে, এটা বিজ্ঞানের কথা, সমাজ বিজ্ঞানের কথা, এটা আমার কথা না। আমি যা বলছি আমার নিজের মস্তিষ্ক প্রসূত বলছি না। বিবর্তনবাদ, দ্বান্দ্বিক ঐতিহাসিক বস্তুর আলোকেই এগুলো বলছি, এগুলো আমার কোনো আবিষ্কার না। কাজী সমাজতন্ত্র সাম্যবাদ যে আসবে, এটা এখন কি কেউ ভাবছেন? কেউ ভাবছেন না। কিন্তু এক ধরনের চঞ্চলমতি নেতারা দৌড়চ্ছে, এমপি হওয়ার জন্য দৌড়চ্ছে, দল ত্যাগ করতেছে। যাকে আজকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে, পরের দিন তাকে মা জননী বলছি। তারেক সাহেবকে বলছে যে জেলখাটা কয়েদির সাথে দেখা করতে এদেশের ভুরি বিভিন্ন দলের নেতারা তার দরবারে যে মাটিতে বসে, যে হুজুর ভালো আছেন, 17 বছর পরে আপনি দেশে এলেন, আপনাকে ধন্যবাদ। তেল মালিশ করতে করতে পায়ের পশম চলে যাচ্ছে। কাজী তেল মারা বুদ্ধি, তেল মালিশ করা বুদ্ধি
ওই পেটিবুর্জ দেশেই বেশি দেখা যায়। আমাদের দেশটা একটা পেটিবুর্জ দেশ। এখানে সামন্তবাদ, এখানে দাস ব্যবস্থার প্রভাবটা রয়ে গেছে, তার কালচারটা রয়ে গেছে। সমস্ত রাজনৈতিক যারা নেতা দাবি করে প্রত্যেকের ভিতরে সামন্ত কালচারটা, স্ল্যাব কালচারটা রয়ে গেছে এবং রাজনীতিতে এটা বহিঃপ্রকাশ হচ্ছে। কাজী বুর্জোয়া বিপ্লব ছাড়া, বুর্জোয়া বিপ্লব একটা কথা বারবার আমি বলে আসছি, বুর্জোয়া বিপ্লব ভালো এটা বলছি না, কমিউনিস্ট বিপ্লবের করতে হবে। এখন এই যে দোতলায় উঠতে গেলে নিচে দাঁড়িয়ে লাফ দিয়ে দোতলায় যাওয়া যাবে না। দোতলায় উঠতে হলে একটা সিঁড়ির ব্যবস্থা করতে হবে, তারপরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হবে। আবার ঐতিহাসিক এমন কিছু পরিস্থিতি আছে যে দোতলায় উঠতে হলে সিঁড়ির দরকার হয় না, লিফট ব্যবহার করে উপরে চলে যাওয়া যায়। আজকাল সিঁড়ি বেয়ে দোতলায়, তিনতলায়, সাততলায় যায় না, লিফটে যায়। তা আমাদেরই এখন পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে ধ্বংস করে লিফটের মতো ব্যবস্থা করে পুঁজিবাদ সাম্রাজ্য বুর্জোয়া ব্যবস্থাকে ডেঙ্গিয়ে সমাজতন্ত্র কমিউনিজমে যেতে হবে। এটা আমি এই কোনো বাক্য দিয়ে বলছি না, আমি এটা বলছি দ্বান্দ্বিক বস্তুবাদের ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে। এবং এই মুহূর্তে মানুষের যে সবাই সুখ চাচ্ছে, সবাই অতিষ্ঠ। এই ডেল্টা ফোর্স, এই রক্ষী বাহিনী, ডেভিল বাহিনী, এই সমস্ত বাহিনীর অত্যাচারে মানুষ দিশেহারা, মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে না। কাজে আমাদের সিঁড়ি ডাঙ্গাইয়ে না, মুহূর্তে কোনো পরিস্থিতিতে হলেও শ্রমিক শ্রেণী, ওয়ার্কার্স ক্লাসকে এগিয়ে আসতে হবে, সকল উৎপাদক শ্রেণীকে এগিয়ে আসতে হবে। তারপরে ওই সিঁড়ি ডাঙ্গায় না, জাম্পি করে সমাজতন্ত্র দিতে হবে। সমাজতন্ত্র যে আমাদের ভীষণ দরকার, এটা বুর্জোয়ারা অশান্তিতে আছে। সমাজতন্ত্র সাম্যবাদ ছাড়া মানব জাতি অতীতে কোনো ব্যবস্থায় সুখ পায় নাই। এখন প্রশ্ন আসে, সমাজতন্ত্র তো নেই, কমিউনিস্ট পার্টি নেই। আমি গত পর্বে এর প্রথম পর্বে এর আলাপ সেরেছি, এখানে আলাপের প্রয়োজন নাই। তো থ্যাংক ইউ। আমার দ্বিতীয় পর্বের আলাপ এখানে শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।